জার্মানির চ্যান্সেলরের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সহায়তার আশ্বাস। সাইবার সিকিউরিটি আইনে সব মামলা প্রত্যাহার হবে, জানালেন আইন উপদেষ্টা। বিচারক নিয়োগে কাউন্সিল গঠন। দ্রুত নির্বাচনের তাগিদ, মির্জা ফখরুলের। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট বললেন জামায়াত আমির। এবং 4 মাসে নির্বাচন সম্ভব, জানালেন সংস্কার কমিশনের প্রধান। ফৌজদারি অপরাধে জড়িতদের অযোগ্য ঘোষণার সুপারিশ। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাখাইনে রোহিঙ্গাদের সেফ জোন তৈরিতে জার্মানির সমর্থন চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ সোলজের সঙ্গে বৈঠকে এমন সমর্থন চায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জার্মান চ্যান্সেলরকে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছলে জুলাই গণ অভ্যুত্থানের চার্টারে স্বাক্ষর করা হবে। এ সময় জার্মান চ্যান্সেলর বলেন, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মান সরকার। এর আগে বাংলাদেশ সময় বিকেল 5:20 তিনি সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান দেশটির জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জুরিক। সাইবার সিকিউরিটি আইনে সারা দেশে যত মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 25টি জেলায় 2500 গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে, সেগুলো আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া উচ্চ আদালতে দক্ষ বিচারক নিয়োগের জন্য 6 সদস্যের একটি সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভিয়ার রিপোর্টে। আইন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুরুতে সাইবার সিকিউরিটি আইন নিয়ে উপদেষ্টা জানান, এই আইনের অধীনে সারা দেশে যত মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে। পাশাপাশি বিগত সরকারের আমলে 25টি জেলায় 2500 গায়েবী মামলা প্রত্যাহারের কথাও জানান তিনি। সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইথড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি। এটা তো মূল কনসার্ন, তারপর আস্তে ধীরে আরও কনসালটেশন করে সাইবার সিকিউরিটি আইন যেটা আছে সেটার সংশোধন অথবা বাতিল, এই ব্যাপারে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। তো পাবলিক প্রসিকিউটর নিয়োগ হওয়ার সাথে সাথে আমরা গায়েবী মামলাগুলা লিস্ট করার এবং তালিকাবদ্ধ করার, আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু করি। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইতিমধ্যে 25টি জেলায় 2500-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি। উচ্চ আদালতে এর আগে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতার ভিত্তিতে। অভিজ্ঞ, দল নিরপেক্ষ এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে, এরকম একটা চাহিদা এই সমাজে বহু বছর যাবৎ ছিল। বহু ফোরাম থেকে, বহু রাজনৈতিক দল থেকে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে, নাগরিক সংগঠন থেকে এই ধরনের দাবি উত্থাপন করা হয়েছিল। আমরা আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই এই আইনটা হয়েছে। এই আইনটা রচনা করার ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি আছেন উনার অফিস থেকে একটা ড্রাফট পাঠানো হয়েছিল। গণহত্যাকারী বিচার আগে নাকি নির্বাচন, গণমাধ্যমের এমন প্রশ্নের জবাব দেন আসিফ নজরুল। নির্বাচনের সাথে বিচারের কোনো রকম বিরোধ নাই, বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না, আমাদের তো একটা হচ্ছে কনভেনশনাল কোর্ট, আর হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে সম্পূর্ণ পুনর্গঠন করতে হয়েছে। সব কাজ আমরা করেছি এবং পূর্ণ গতিতে এই বিচার চলছে। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট। ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ চালাবে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। এত বড় একটা গণহত্যার পর একটা সরকার এসে মানে আগের সরকারগুলোর মতো আচরণ করবে, এটা মানে আমি বিশ্বাস করতে চাই না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ন্যূনতম সংস্কার কাজ করে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। সরকারের ভুল ত্রুটি থাকবেই, এ সময়টাতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান মির্জা ফখরুল। আনসারুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান গ্রন্থ আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন প্রজন্মের যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ সঠিক হবে। এ সময় সরকারকে জনগণের ভাষা বোঝার আহ্বান জানিয়ে এখনই না হলেও ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব। ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনাকে নির্বাচিত সরকারের সবচেয়ে ভালো বুঝে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিদিন রাস্তায় নেমে অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি না করার আহ্বানও জানান মির্জা ফখরুল। প্রতিদিন আপনার এখন হচ্ছে আপনার মিছিল, দাবি দাওয়া সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? তখন তো একটা কথা বলার সুযোগ, সাহসও কেউ পাও নাই, একটা কথা বলার সুযোগ কেউ পাও নাই, সাহসও পাও নাই। আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে, সবাই যাবে করছে। এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না, একদিনে হবে না। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক। সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সরকারের দেশ পরিচালনার অভিজ্ঞতা না থাকায় ভুল ত্রুটি হচ্ছে। যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং গণহত্যাকারী একটা সিন্ডিকেট। গতকাল বরিশাল নগরীর হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে জামায়াতের জেলা ও মহানগরের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির কথা বলেন। জনগণ গণহত্যাকারীদের নির্বাচনে দেখতে চায় না উল্লেখ করে জামায়াত আমির বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে 23.5 বছর শাসন করেছে, তারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে দেয়নি, জনগণকে নানা ভাগে বিভক্ত করেছে বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। আগে গণহত্যার বিচারটা হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পাক, তারপরে তারাই রায় দিবে যে ওনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বরিশাল থেকে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে এমন সংবাদ সত্য নয় বলে জানিয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ। বরিশাল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জামায়াত ইসলামের আমির এমন সংবাদ গতকাল সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে সংবাদটি সত্য না বলে এশিয়ান টেলিভিশনকে নিশ্চিত করেছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রেস সেক্রেটারি আতাউর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্তরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। একথা জানিয়েছেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচন থেকে কাউকে দূরে রাখা উদ্দেশ্য নয়, যারা ছাত্র জনতাকে হত্যা, গুমসহ মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের জনগণ চায় না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসে নির্বাচন সম্ভব বলেও মনে করেন কমিশন প্রধান। নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, উন্নয়নের নামে জনগণের ভবিষ্যৎকে ক্ষতির মুখে ফেলা যাবে না। অন্যদিকে জনগণের সদিচ্ছা ছাড়া সরকার একা সুশাসন নিশ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান। সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তারা এ মন্তব্য করেন। আব্দুর রহিমের ক্যামেরায় জানাচ্ছেন শফিউল ইসলাম।
নৌ পরিবহন ও নাব্যতা, চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নৌ রুটকে বাঁচিয়ে রাখতে হবে, এজন্য অপ্রয়োজনীয় ড্রেজিং বন্ধে কাজ করছে সরকার। আমরা উন্নয়ন দেখি, কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে হোয়াট আর উই ডুইং, মানে কোনো ভবিষ্যতের কোনো চিন্তা নাই। আমরা রাস্তা বানাচ্ছি, বিরাট বিরাট ব্রিজ বানাচ্ছি, ওইটাই বিষয়, কিন্তু দ্যাটস নট ডেভেলপমেন্ট। আপনি কি মেরে ডেভেলপমেন্ট করছেন? বাংলাদেশের নদীতে এখন মাছ পাওয়া যায় না, যা পাওয়া যায় সাউথের দিকে কিছু পাওয়া যায়। সেমিনারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদীকে বাঁচাতে বিগত দিনের ফ্যাসিস্টদের সিন্ডিকেট ভেঙে সরকারি বেসরকারি ক্ষেত্রে কাজের সমন্বয় করা হবে। যে সুশাসন সরকার এককভাবে নিশ্চিত করতে পারে না। আপনি যদি সিস্টেম কমপ্লাই না করে সিস্টেম ম্যানেজ করার অভ্যাসে চলে যান, তাহলে সরকার তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবে না। এখন একটা সুযোগ, খালি সরকার এটা করে দেখ, সরকার এটা না করে দেখ বলে আপনিও বলেন আমি আর সিস্টেম ম্যানেজ করব না, আমি সিস্টেমের সাথে কমপ্লাই করব। আপনি যদি 1 নম্বর বিডার হন এবং আপনাকে কাজ দেওয়া না হয়, কাম অ্যান্ড টক টু মি, I'll try to find out why this is happening. ভয়েস অন ক্লাইমেট চেঞ্জ, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এবং কর্ণফুলী সুরক্ষা পরিষদের সহযোগিতায় সেমিনারটি যৌথভাবে আয়োজন করে প্রকৃতি ও জীবন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশন। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরে বেড়েই চলেছে ইটভাটার সংখ্যা। নিয়মনীতি উপেক্ষা করে কৃষি জমির উপর গড়ে উঠেছে এসব ইটভাটা। কৃষকরা বলছেন, রাজনৈতিক নেতা ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের মদদে ইটভাটাগুলো পরিচালিত হচ্ছে। বারবার অভিযোগ জানিয়েও মেলেনি কোনো ধরনের প্রতিকার। জসীমউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন রাশিদ আকন। গাজীপুর সদর উপজেলায় প্রায় 1.5 শতাধিক ছোট বড় শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে নতুন করে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ইটভাটা। উপজেলার প্রিয়জালি ও মির্জাপুর ইউনিয়নে ফসলি জমিতেই গড়ে তোলা হয়েছে এসব ইটভাটা। এতে ক্ষতির মুখে চাষিরা। কৃষকদের অভিযোগ, ইটভাটার ধোঁয়া আর ইট পরিবহনের কারণে ধুলায় নষ্ট হচ্ছে জমির ফসল, সেই সঙ্গে নষ্ট হচ্ছে সড়কও। স্থানীয়রা বলছেন, বারবার অভিযোগ দিলেও মিলছে না প্রতিকার। ইট খোলা ধোঁয়া আসে, মনে করেন গাছপালার আম কিংবা লিচু, কোঠাল, এলা কোনো ফলতি নাই, কোনো খাবার মতে কোনো জিনিস পাওয়া যায় না। কালো দোয়াটা আয়া পরে বুড়ো খেতে, এই দোয়াটা পরানে যে আপনার ধানের মধ্যে সিটি বইরা ওরা ধানের চাউল হয় না। এই কারণে আমাদের এলাকার পরিবেশ ভীষণভাবে অর্থাৎ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ওটা খেতে বললে এটা মানে ধানটা হয় গুটি গুটি হয়, আমার খুব বিশাল ক্ষতি হইতেছে। আমরা তো বহুবার মানে এটা ই করে তো কোনো ফায়দা হয় নাই। পরিবেশবিদ বলছেন, ইটভাটার কালো ধোঁয়া পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষতিগ্রস্ত হবে এই অঞ্চলের কৃষি ও পরিবেশ। যে এলাকায় ইটভাটা হচ্ছে সেখানে বায়ু দূষণের মাধ্যমে কৃষি জমি সেটা ফসলের অনুপযুক্ত হয়ে যায়। এখন এই সমস্যাগুলো থেকে উত্তরণ করার জন্য সেই এলাকাতে মানে হয়তো পরিবেশ বান্ধব ইট তৈরি করতে হবে, নয়তোবা এই ইটভাটাগুলো বন্ধ করতে হবে। যদিও পরিবেশ অধিদপ্তর বলছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশের ছাড়পত্রবিহীন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আমরা ভেঙে দিচ্ছি। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে এবং আজকেও অভিযান চলমান আছে। আশ্বাস নয়, ইটভাটাগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জোর দাবি স্থানীয়দের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কাপাসিয়ায় কাডিমিয়া বালিকা মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে খতমে কোরআন ও খতমে বোখারি উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি লেহাজউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং নায়েবে মুহতামিম মাওলানা নুমান আহমেদের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ আমিন পালনপুরি। খতবে বোখারি ও দোয়া পরিচালনা করেন আল্লামা বাহাউদ্দিন আহমদ। এ সময় মোহাম্মদ আমিন দুজাহানের শান্তি কামনায় কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন এবং কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করার জন্য ধর্মপ্রাণ মুসলিমকে আহ্বান জানান।
গাজীপুরের কালিয়াকুর পৌরসভার শফিপুর পুরপাড়া স্কুল মাঠে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকুর থানার বিট পুলিশিংয়ের উদ্যোগে মাদক চোরাচালান, বাল্যবিবাহ, ইফটিজিং, কুসংস্কার, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। কালিয়াকুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহাদ আলী মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকুর থানার ওসি রিয়াদ মাহমুদ। গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও সদস্য সচিব সাংবাদিক AKM শামসুল হকের বিরুদ্ধে হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ রোডে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাংবাদিক সমাজের প্রতিনিধিরা। বক্তারা সাংবাদিক AKM শামসুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলাকে গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত হিসেবে উল্লেখ করেন এবং দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। পাবনায় হিজবুত তৌহিদ সদস্যদের উপর উগ্রবাদীদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিজবুত তৌহিদ পাবনা জেলা শাখার সভাপতি মোহাম্মদ মাহতাবুদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, 19 জানুয়ারি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ঘুষপুর নফসারের ভাটা এলাকায় বাজিতপুর এলাকায় মোহাম্মদ মুন্না প্রামাণিকের নেতৃত্বে 30 থেকে 40 জনের সন্ত্রাসী দল হিজবুত তৌহিদ সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হিজবুত তৌহিদের 13 জন সদস্য গুরুতর আহত হয়। সংবাদ সম্মেলন পরবর্তী হিজবুত তৌহিদের নেতৃবৃন্দ পাবনা প্রেস ক্লাবের সামনে সমবেত হয়ে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এই সময় তারা সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হামলার সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সরকারের কাছে এবং প্রশাসনের কাছে দাবি জানাই যে হিজবুত তৌহিদ এই যে মানুষ যারা এই দেশে জন্ম নিছে, যাদের নাগরিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, বাংলাদেশে নিজের ভূখণ্ডে নিজের মাটিতে বসবাস করার অধিকার যদি আপনারা মনে করেন আমাদের আছে, তাহলে আমাদের বিরুদ্ধে যে অন্যায়গুলো হচ্ছে, যে নৃশংস ঘটনাগুলো বারবার ঘটনা হচ্ছে, এটার প্রতিকার এর যে কোনোভাবেই হোক আপনারা এর বিচারের জন্য এদেরকে মুখোমুখি করবেন। এই কুমিল্লার নাঙ্গলকোটে জোরপূর্বক জায়গা দখল করার অভিযোগ উঠেছে আব্দুল লতিফ ও তার ছেলে মোহাম্মদের বিরুদ্ধে। ভুক্তভোগী রেনু বেগম বলেন, 25.5 শতক জায়গায় 35 বছর ধরে চাষাবাদ করে আসছেন তিনি, কিন্তু তার ভাসুর আব্দুল লতিফ ও তার ছেলে মোহাম্মদ জোরপূর্বক দখল করার পায়তারা করছেন। গতকাল জমিতে গেলে তাকে ও তার লোকদেরকে মারধর করে লতিফ ও তার ছেলে, এমনকি খুন, গুম, হত্যার হুমকি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও প্রশাসনের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী। এ বিষয়ে মামলার তদন্তকারী SI আলামিন বলেন, উভয় পক্ষকে তাদের কাগজপত্র নিয়ে থানায় আসার জন্য বলা হয়েছে। চাঁদপুরের মতলব উত্তরে সাম্য মানবিক সমাজ বিনির্মাণে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই গণসংযোগ হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সারোয়ার মজুমদার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের বলু পার্বত্য এলাকার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 66 জন নিহত হয়েছেন। দেশটির বলু পর্বতের চূড়ায় কার্তালকায়া স্কি রিসোর্টের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলি কায়া বলেছেন, হোটেলে অগ্নিকাণ্ড কমপক্ষে 66 জন নিহত, 51 জন আহত হয়েছেন। আগুনের খবরে দেশটির ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সেখানে মোতায়েন করা হয়। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায় কয়েকটি দমকল ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স আগুনে পোড়া ভবনের নিচে অবস্থান করছে। এ সময় হোটেলের বিভিন্ন তলার জানালায় বিছানার চাদর বেঁধে ঝুলিয়ে পালানোর চেষ্টা করেন অতিথিরা। নারায়ণগঞ্জে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জে জলসিঁড়ি প্রকল্প এলাকায় কলেজ মাঠে এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান। সভাপতিত্ব করেন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার।
চট্টগ্রামে জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। নগরীর একটি কনভেনশন হলে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাসান মুরাদের সভাপতিত্বে 37 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় 10 জন শিশুকে বাইসাইকেল ও 35 জনকে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়েছে। নূর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং এমএন হুদা কনস্ট্রাকশনের ডিরেক্টর নিয়ামতুল হুদা তানভীরের পক্ষ থেকে এই উপহার দেওয়া হয়। উপজেলার ছায়ার ইউনিয়নের হাসানটোলা বকশি হাজি জামি মসজিদ প্রাঙ্গণে হাসানটোলা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের টুমচর মাদ্রাসার অধ্যক্ষ শেখ হারুন আল মাদানী। নওগাঁর নিয়ামতপুরে উপজেলার প্রায় 300 বছরের পুরনো ঐতিহ্যবাহী প্রেম গোসাই গুজি শহর মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা কমিটির সভাপতি শ্রী দীনেশ চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরী। এছাড়াও নিয়ামতপুর উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদুল আমিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। এরপরে জানাবো এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রিডিফাইনিং ফিউচার টুগেদার স্লোগান অনুষ্ঠিত হলো দেশের সুপার ব্র্যান্ড ওয়ালটনের স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের পার্টনার সামিট। গাজীপুরের চন্দ্রা ওয়ালটন হেডকোয়ার্টার্সের উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিয়াল পিএলসির চেয়ারম্যান SM শামসুল আলম এবং পরিচালক তাহমিনা আফরোজ তান্না। সম্মেলনে ওয়ালটন হোম ও স্মল অ্যাপ্লায়েন্স বিক্রয় প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা প্রদানের পাশাপাশি বাজার পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে সময় উপযোগী বাজারজাত কৌশল নির্ধারণের জন্য ডিস্ট্রিবিউটরদের পরামর্শ এবং দিক নির্দেশনা প্রদান করা হয়। এবার আমাদের কৃষির খবর। কুড়িগ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার হলুদ রঙে নতুন রূপে সেজেছে প্রকৃতি। যেদিকে চোখ যায় হলুদ গালিচা বিছানো মাঠ দেখে মন ভরে প্রকৃতিপ্রেমীদের। হলুদে মোড়ানো এমন অপরূপ সৌন্দর্যে স্বপ্ন বুনছে কৃষকরা। বড় আমন মৌসুমের মাঝামাঝি এই ফসল চাষে বাড়তি আয়ের আশা করছেন তারা। প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকুন। কুড়িগ্রামের নাগেশ্বরীর গোবর্ধনকুটি এলাকায় যেদিকে চোখ যায় যেন হলুদ গালিচা বেছানো চারদিক। প্রজাপতি আর মৌমাছির আনাগোনায় মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। হলুদে মোড়ানো এমন অপরূপ সৌন্দর্যে বিমোহিত হয়ে কেউ কেউ তুলছেন ছবিও। অনুকূল আবহাওয়ায় জেলায় 16টি নদ নদীর অববাহিকা ও চরাঞ্চল ছাড়াও বিভিন্ন এলাকায় এবছর বেড়েছে সরিষার আবাদ। স্বল্প মেয়াদী এই ফসল ফলিয়ে লাভবান হওয়ার আশা কৃষকদের। সরিষার তেল, খৈল এবং পুষ্টিগুণ সমৃদ্ধ সবুজ পাতা সবজি হিসেবে বেশ জনপ্রিয় এই জেলায়। দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে, এখানে ছবি তোলে, ভালোই লাগে, একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। শস্যে আবাদ করছি, শস্য দিয়ে শাক তুলি খাই, শস্য দিয়ে আমার মনে করেন তেল হয়। শস্যের আবাদ করি, তাতে আমাদের ফলনও ভালো হয়, এতে স্কিমের আবাদও উঠে, আবার তেলও খাই, বিক্রিও করি, এতে কিছু অর্থ আয় আসে। আর 3 বিঘা 3.5 বিঘার মতো শস্য বই, শস্য বই মানে শস্য বিঘায় 4 মণ 4.5 মণ এই ধরনের শস্য হয়। শস্যতে অনেক লাভজনক। নিজে সরিষা আবাদ করে ওই সরিষা ভেঙে সে তেলের চাহিদা পূরণ করছে, এমনকি বাজারে বিক্রি করে সে আর্থিকভাবে লাভবান হচ্ছে। এদিকে সরিষা আবাদে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানালেন উপজেলার এই কৃষি কর্মকর্তা। আমাদের সরিষার ফলন আমরা ভালো পাবো এবং আমাদের লক্ষ্যমাত্রা অন্তত অর্জিত হবে এবং আমাদের তেল ফসলের যে চাহিদা, এই তেল ফসলের চাহিদার অনেকাংশ এখান থেকে সাপ্লাই করা সম্ভব হবে। কৃষক পর্যায়ে, মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তাগণ এবং আমরা সবসময় পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর কুড়িগ্রামে 26,800 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। শেষ করছেন সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। জার্মানির চ্যান্সেলরের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সহায়তার আশ্বাস।
সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহার হবে, জানালেন আইন উপদেষ্টা। বিচারক নিয়োগে কাউন্সিল গঠন। দ্রুত নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট বললেন জামায়াত আমির। এবং 4 মাসে নির্বাচন সম্ভব, জানালেন সংস্কার কমিশনের প্রধান। ফৌজদারি অপরাধে জড়িতদের অযোগ্য ঘোষণার সুপারিশ। সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।